ছাত্রদের বেঁধে দেওয়া সময়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই উদ্যোগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি, এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে রাজনৈতিক সংস্কার এবং জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। উপদেষ্টা আরও জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতেই তার বিচার হবে, তবে ভারত তাকে ফেরত না পাঠালেই স্বাভাবিক প্রক্রিয়াতেই বিচার কার্যক্রম চলবে। এর আগে বছরের প্রথম দিনই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সচিবালয় অগ্নিকাণ্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় ফায়ার সার্ভিস এবং তদন্ত কমিটির প্রতিনিধিরা। এখন ভারত কি অবস্থান নেবে, সেই অবস্থান কতদিন, ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে, সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে, আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয়, তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়, তারা এই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভ্যানগার্ড খাতেও ছাত্রদলের আলোচনায় তিনি বলেন, মাফিয়া চক্রের পলায়ন আর পতনের পর বাংলাদেশ বিপুল সম্ভাবনার দ্বারপ্রান্তে, কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্তে যেন গণ অভ্যুত্থানের ফসল নষ্ট না হয়। নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটলেও এতে বিচলিত হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। জানান, রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন, কোনো কোনো মহল থেকে ওঠা সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। জনগণের প্রত্যাশা এখন নির্বাচিত সরকার, এ নিয়ে কেউ খেলতে চাইলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এমন বক্তব্য দেন। আমির খসরু বলেন, ঐক্যের মাধ্যমে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। ভোটে যেতে হবে যত দ্রুত সম্ভব, সংস্কার হবে নির্বাচিত সরকারের সংসদেই। পরে বিপ্লব উদ্যান থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। কেবল শেখ হাসিনা ইস্যুতেই বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন, এইটিকে একপাশে রেখে অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। প্রতিবেশী ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন নতুন বছরে কূটনীতির অগ্রাধিকার বলে জানান তৌহিদ হোসেন। আর রাখাইনের পরিস্থিতি পাল্টে গেছে উল্লেখ করে রোহিঙ্গা সংকটকে কূটনীতির বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন উপদেষ্টা। জানান, আলোচ্য ঠিক করতে দ্রুতই হবে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে, কারণ এই তিন জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত। বিগত বছরগুলোর মতো এবার ঘটা করে হয়নি বই উৎসব। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া গেছে 1-2টি পাঠ্যপুস্তক। বছরের প্রথম দিন সীমিত পরিসরে আয়োজন ছিল রাজধানীর স্কুলগুলোই, উদ্যোগের কমতি ছিল না জেলা শহরগুলোতেও। শিক্ষক অভিভাবকরা বলছেন, সংখ্যা যাই হোক না কেন এতে খুশি কোমলমতিরা। তাছাড়া বইগুলোর লেখা এবং ছাপার মানও ভালো বলছেন তারা। শিক্ষকরা জানান, গণ অভ্যুত্থান পরিস্থিতির পর নতুনভাবে বই লেখা এবং মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে, সে কারণেই বছরের প্রথম দিন সব বই দেয়া সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সব জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ করা হবে।
নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই, কারণ নতুন বইয়ের আনন্দটাই আলাদা। নতুন বইয়ের যে গন্ধটা সেটা কিন্তু অনেক অনেক মুগ্ধ করে একজন মানুষকে। মনে হচ্ছে না যে নতুন বই এই পর্যন্ত মনে হয় না এক সপ্তাহ বেশি, এক সপ্তাহ আরও সময় লাগবে, প্রসেসিংয়ের কাজ চলতেছে। আর প্রত্যেকটা ক্লাসের যেই বইগুলো আমরা পাচ্ছি সাথে সাথেই ওদেরকে বিতরণ করে দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি সকল শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরণ করার জন্য। এদিকে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এজন্য নানান প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন তিনি। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিটিভির ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা। আগামী বছর আরও কিছু পরিমার্জন করে বই ছাপানোর কাজে শৃঙ্খলা ফেরানোর আশ্বাসও দেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় এনসিটিভি চেয়ারম্যান দাবি করেন 20 জানুয়ারির মধ্যে স্কুলে পৌঁছে যাবে সব বই। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। শ্রমিক হওয়া নয়, মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। বিপুল জনগোষ্ঠীর সুফল পেতে সবাইকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সকালে রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। পৃথিবীর অন্যতম ঘনবসতির দেশের প্রায় 18 কোটি মানুষকে সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাণিজ্য মেলাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের মেলায় 8টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন, যেখানে দুর্ভোগ এড়াতে প্রথমবারের মতো টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং 36 চত্বর। বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরি 361টি প্যাভিলিয়ন। উদ্যোক্তা শ্রমিক না, শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। ছাত্র জনতার আন্দোলনে 2229টি পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে আছে 628 জন শহীদ এবং 1,500-এর বেশি আহতের পরিবার। বছরের শুরুতেই 24-এর আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কি পরিমাণ সহায়তা করা হয়েছে সেটির হিসেব প্রকাশ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সহায়তা পাওয়া পরিবারের মাঝে বিতরণ করা হয় প্রায় 47 কোটি টাকা। ফান্ডে জমা আছে 61 কোটি টাকা। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতারা। তারা আরও জানান, আন্দোলনে 826 জন শহীদের মধ্যে 198 জনের পরিবারকে এখনও সহায়তা দেওয়া সম্ভব হয়নি। আর মোট আহত 11,306 জনের মধ্যে 1600 জন সহায়তা পেয়েছেন। বাকিদেরও দ্রুত সহায়তার তালিকায় আনা হবে। যেই গণঅভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণঅভ্যুত্থান পৃথিবীর আর কোথাও আগে এত পরিমাণ ক্ষয়ক্ষতি দিয়ে হয়েছে কিনা আমার জানা নেই, এবং বাংলাদেশেও এটার নিঃসন্দেহে এটাই প্রথম। এর মধ্যেও এমন 1, 2, 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1601-এর মধ্যেও। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে। এমএসএও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সারা দেশে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় অভ্যুত্থানে আহত 2 জন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন কার্ডধারীরা। অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। বলেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগের মতো ভুল করার সম্ভাবনা থাকবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে ছাত্রদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন মঈন খান।
লেখাপড়া না করলে সুনাগরিক হওয়া সম্ভব না। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টি, অ্যাডভোকেট রুকসানা খন্দকার সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লেখাপড়া নিয়মিতভাবে করতে হবে, কেননা লেখাপড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে। বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবদলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। দুপুরে কালমেঘা ইউনিয়নে সড়কের উপরে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নাসির হাওলাদারকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে মতবিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান রাব্বি সহ ৮ থেকে ১০ জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও দাবি করে, অভিযুক্ত হাসান রাব্বি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে ছাত্র শিবিরের ছত্রছাওয়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। অন্যদিকে হাসান ও রাব্বির বাড়িতে আগুন দিয়েছে নাসিরের ক্ষুব্ধ সমর্থকরা। মোটরসাইকেল যখন ওই জায়গায় পৌঁছায় তখন এরা বগিদের দিয়ে আক্রমণ করে, পায়ের রক কাটছে। শিবিরের সাথে সম্পর্কিত আমরা যতদূর জানতে পারছি। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের অনুমতি চেয়ে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন দলটির নেতারা। দলের চেয়ারম্যানের অভিযোগ, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিস্ট বিরোধী দুইটা ভাগে দেশকে ভাগ করে ফেলা হয়েছে। সমাবেশের অনুমতি না মেলায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা করে জাতীয় পার্টি। দলের মহাসচিব প্রশ্ন রাখেন, বর্তমান সরকারের সময়ে তারা কেন বৈষম্যের শিকার হচ্ছেন। চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টি সর্বাত্মকভাবে ছাত্র জনতার আন্দোলনে থাকার পরও দোসর বলা হচ্ছে। বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা ফেসিবাদের দোসর এবং যারা ফেসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে যাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা? এদিকে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার। আর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 7 কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটিকে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছে 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিম। বিকেলে রাজধানী ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটিকে রিপোর্ট দিতে 4 মাসের সময় দেওয়ার প্রয়োজন নেই বলে মত দেন শিক্ষার্থীরা। তারা বলেন, সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়া সম্ভব। 1 মাসের বেশি সময় নেওয়া হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রাষ্ট্র যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই নীতিগত সিদ্ধান্ত নেওয়াটি অনেক বেশি কঠিন ব্যাপার। সেখানে এখন যে কাজটি বাকি আছে এটুকুর জন্য যত প্রকার সহযোগিতা লাগে শিক্ষার্থীরা একযোগে এই কমিটিকে, উচ্চ পর্যায়ের কমিটিকে সব করবে। আগামী 1 মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরতে সম্ভব বলে আমরা মনে করি। আমরা যদি 1 মাসের বেশি সময় নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেখি, তাহলে শিক্ষার্থীরা এই ধীরগতিকে কালক্ষেপণ হিসেবে ধরে নেবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন। বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেন, আনিসুল হক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় 147 কোটি টাকার সম্পদের মালিকানা দখলে রেখেছেন। এছাড়াও নিজ নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে 29টি ব্যাংক হিসেবে প্রায় 666 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধের সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর অথবা হস্তান্তর করেছেন। এ সময় প্রায় 30 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের কারণে নাটোর 1 আসনের সাবেক এমপি শহীদুল ইসলাম বকুলের নামেও মামলার অনুমোদনের কথা জানান দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 146 কোটি টাকারও বেশি মূল্যে সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা, সর্বমোট 665 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
43তম বিসিএস এর গেজেটে 222 জন চূড়ান্তভাবে বাদ পড়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। সকালে সচিবালয়ের সামনে তারা অবস্থান নেন। ভুক্তভোগীরা জানান, দ্বিতীয় দফা ভেরিফিকেশনে উত্তীর্ণ হলেও তৃতীয় দফায় তাদের বাদ দেওয়া হয়েছে। বিসিএস নিশ্চিত হওয়ায় যারা বিভিন্ন চাকরি ছেড়ে দিয়েছেন তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বাদ পড়াদের কারোর সাথে রাজনৈতিক সংযুক্তি ছিল না দাবি করেন ভুক্তভোগীরা। প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে যোগ্যতা থাকার পরও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। দ্রুততম সময়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ ছিল ভুক্তভোগীদের। এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন এখন আবার এই বৈষম্যের শিকার হচ্ছি? বুয়েটে থাকতে হলেও ছিলাম না, কোনো ধরনের রাজনীতির সাথেও যুক্ত ছিলাম না, আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই। আমি এখন 1.5 মাস থেকে বেকার। এখন আমি বেকার মানে আমার পুরো পরিবার এই ইফেক্টটা তার উপর পড়ছে। কতটা মেধার পরিচয় আমাকে দিতে হবে? আমি 41 থেকে 46তম বিসিএস, টানা 5টা বিসিএস এ রয়েছি। ইনভেস্টিগেট করে দেখানো হয় যে আমার কেউ একজন রাজনৈতিক পদ প্রাপ্ত আছে, কোনো দলের হোক, যে কোনো দলের হোক, তাহলে আমি এই বাংলাদেশ থেকে আমাকে বের করে দেওয়া। বেকারত্ব দূরীকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারকেও কর্মসংস্থান তৈরিতে মনোযোগী হতে হবে বলে মনে করেন লেখক এবং সাংবাদিক শফিক রহমান। সন্ধ্যায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হাইটেক ম্যান পাওয়ার লিমিটেড আয়োজিত আনএমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 2025 শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি। শফিক রহমান বলেন, প্রতি মাসে সরকার কতজনের চাকরির ব্যবস্থা করছে সেটির হিসেব দেওয়া উচিত। তিনি বলেন, ডক্টর ইউনূস দেশে উদ্যোক্তার সংখ্যা বাড়ানোর কথা বলেছেন, তবে তিনি একা তা পারবেন না, এজন্য তৈরি করতে হবে চাকরির বাজার। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করতে তরুণদের উদ্যোক্তা হতে ভাবতে শেখাতে হবে। এখন আমার বর্তমানে আমার চাকরি দরকার, আমার বাবা মাকে খাওয়াতে হবে, পরিবারকে টানতে হবে। কেন যেই ছেলেটা এখন বয়স 25-26, সেও তো বুড়ো হচ্ছে, তার তো চাকরি বয়সের সীমা কমে যাচ্ছে, তাকে তো চাকরি পেতে হবে। সরকারের পক্ষে একা সম্ভব নয়, সবাই মিলে একটা উপায় বের করতে হবে। ডক্টর ইউনূস বলতে পারেন, তার প্রেস সচিব বলতে পারেন প্রতি সপ্তাহে যে আমরা এই মাসে এতগুলো চাকরি করতে পেরেছি। নিখোঁজ হওয়ার 2 দিন পর গাজীপুর মহানগরী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কোনাবাড়ির একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয় শিশু জোনায়েদের মরদেহ। স্বজনরা জানায়, গেল 30শে ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই আর সন্ধান মিলছিল না তার। এলাকায় মাইকিং খোঁজাখুঁজির এক পর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয় মরদেহটি। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক ধারণা বিল্ডিং থেকে পড়েই মৃত্যু হয়েছে শিশুটির। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এর সাথে শেষ করছি আজকের সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।